আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সার্জিও গর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো, এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরো একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরো বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্য খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরো গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখলো গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলে ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কিনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের
এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্য ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্য ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। ছুটলেন, এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কিরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরো হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে এই কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্য লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করছে। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্য আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্য মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন। কে ডাক দেবে? দর্শক, আপনি কি বলবেন কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ, নমস্কার।
ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। কয়েকদিন আগে ইরান আর আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার পর সারা বিশ্ব হাঁপ ছেড়ে বেঁচেছিল, ভেবেছিল যে জ্বালানি সংকট আর তার দরুন মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকটের দিকে যেতে বাধ্য হচ্ছিল দুনিয়ার সমস্ত দেশ, সেই দুর্যোগ বুঝি কাটল। কিন্তু সেই আশা যে ভেঙেছে, নতুন করে আক্রমণ আর প্রতি আক্রমণ যে আবার শুরু হয়েছে ইরান আর আমেরিকার মধ্যে, শুধু তাই নয়, নতুন নতুন দেশ এসে যোগ দিতে শুরু করেছে এই লড়াইয়ে। সর্বশেষ খবর হলো ইয়েমেনের হুতি জঙ্গি, যারা লেবাননের হেজবুল্লাহদের মতো ইরানের সহযোগী শক্তি, তারাও সরাসরি নেমে পড়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এই নতুন খেলোয়াড় হলো ইয়েমেনের হুতি জঙ্গিরা। তারা আমেরিকার মিত্র শক্তি সৌদি আরবকে নৌ অবরোধ দেওয়ার ঘোষণা দিয়েছে। হুতি জঙ্গিদের সৌদি অবরোধ ইরানের জ্বালানি রপ্তানি বন্ধের ঘোষণা, মানে ইরান বলেছে আর জ্বালানি রপ্তানি করবে না। করবেটা কি করে? তাদের শোধনাগারে আঘাত দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। আবার উল্টো দিকে ইরানও সৌদি আরব ইত্যাদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আমেরিকার সাথে রয়েছে, তাদের শোধনাগারগুলোকে সেখানে আক্রমণ করে সেগুলো বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে একটা বিশাল বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সাথে বিশ্বের রিফাইনারি ক্ষমতা ধ্বংস হওয়ায় ভারত আবার রিফাইনার অফ লাস্ট রিসর্ট, মানে একেবারে শেষ কি বলবো, যাদের উপরে নির্ভরশীল দেশ হিসেবে উঠে এসেছে। এক কথায় ভারতের কাছে এই যুদ্ধ অর্থনীতি তাদের আগামী উল্লম্ফনের যে বিরাট জাম্প, সেই জাম্পের বিশাল বড় একটা সুযোগ এনে দিয়েছে। এই প্রতিবেদনে এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে এই আলোচনা করব ভারতের মতো আর একটা বিশ্বের বড় জ্বালানি আমদানিকারক দেশ চীন, সেই চীনও কোন পরিস্থিতির মধ্যে পড়েছে, কোন সমস্যায়, সেটাও আমরা বলবো। জটিল ভূরাজনীতির এই বিশ্লেষণে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এই অনুরোধ রইল। বন্ধুরা, একটা মেগা এনার্জি ক্রাইসিসের ভিত তৈরি হয়ে গেছে, আর পুরো পৃথিবী ধীরে ধীরে নয়, অতি দ্রুত সেই দিকে এগিয়ে চলেছে। এখানে একসাথে তিনটে বড় কারণ এক জায়গায় মিলে যাচ্ছে, যার ফলে একটা বিশাল এনার্জি ক্রাইসিস আসতে চলেছে একেবারে লাফিয়ে, এবং সেটার বিশেষ প্রভাব সারা পৃথিবীর দেশগুলোতে তো আছে অবশ্যই, কিন্তু বড় প্রভাব এই এশিয়ার দেশগুলোতে প্রভাব খুব বেশি। কিরকম আসি সেই আলোচনায়। প্রথম আলোচনা হুতিদের অবরোধ, হুতি জঙ্গিদের অবরোধ ও সৌদি আরবের সংকট। একদম এই গতকাল সন্ধ্যেবেলায় খবর এসেছে, হুতিরা ঘোষণা করেছে সৌদি আরবের ওপর নৌ অবরোধ বসানো হবে। কিছু মিডিয়েটার যারা চাইছেন অন্তত 10 দিনের জন্য এটা বন্ধ থাকুক, ইরানও হামলা বন্ধ রাখুক, আমেরিকাও হামলা বন্ধ রাখুক, কিন্তু ইরান স্পষ্ট প্রত্যাখ্যান করেছে। আর ইরানের সহযোগী হুতি জঙ্গিরা
সৌদির সমুদ্রপথ অবরুদ্ধ করবে। এর বড় কারণ হচ্ছে, আপনারা জানেন হরমুজ প্রণালী সেটা ইরান বন্ধ করে দেওয়ার ফলে সেই তার অবরোধ করে দিয়েছে আমেরিকা। এর ফলে পুরো এরপরে যদি আবার হুতি যদি লোহিত সাগর বন্ধ করে দেয়, লোহিত সাগরের রুট, তাহলে তার ফলে পুরো পশ্চিম এশিয়ায় হরমুজ প্রণালী তো বন্ধ আছেই, এখন আবার লোহিত সাগরের রুটও বন্ধ হতে চলেছে। সৌদি আরবের একটি ইস্ট ওয়েস্ট পাইপলাইন আছে। তেল উৎপাদন হয় এক জায়গায়, তারপর পাম্প করে ইয়ানবু নামের একটা বন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তেল জাহাজে করে বাব এল মানদেব এই প্রণালী দিয়ে এশিয়ায় পাঠানো হয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশে। এখন হুতিরা এই রুট অবরুদ্ধ করে দিচ্ছে। এই রুটটা মানে সৌদি আরবের রুটটা বন্ধ করে দিচ্ছে, এবং ইরান তো অলরেডি তারা বলে দিয়েছে আর রপ্তানি করবে না। রপ্তানি করার খবরও তাদের নেই, মানে সে ক্ষমতাও নেই তাদের। এখন তাদের শোধনাগারগুলো আক্রান্ত, তাদের এখন চলতে হবে তাদের যে রিজার্ভ তেল আছে সেই রিজার্ভ তেলের উপর দিয়ে। তো বাবেল মানদেব যেটা দিয়ে প্রতিদিন যেখানে 4.2 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, জুন মাসে বেড়ে গিয়ে সেটা হয়েছিল 7.4 মিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 7%। কিন্তু হুতির এই অবরোধের ফলে সেই তেল আর রপ্তানি হবে না, এবং এই হুমকির ফলে তেলের বাজার বড় সংকটের মধ্যে পড়তে চলেছে। আর এই সংকটের ফলে বিপর্যস্ত হবে ভারত, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ, প্রায় সব দেশ। চীনের অবস্থা এখানটায় কি? চীনের সমস্যা হয়ে গেল, তাদের যে স্ট্র্যাটেজিক একটা রিজার্ভ তেল রেখে দেয়া হয় সেই তেলের উপর তাদের চলতে হবে। আর ইরানের তেল এবং ওখান দিয়ে যে তেলগুলো যেত সেইগুলো বন্ধ হয়ে গেল, তারপর সৌদির তেলও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চীনের তেল আমদানি এই জুনে গত বছরের তুলনায় 41% কমে গিয়েছিল। জুনের তুলনায় গত বছরের এবারের জুনে 41% তেল আমদানি কমে গেছিল। কারণ তারা চীন নিজেদের যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সেখান থেকে কাজ চালাচ্ছিল। দাম বেশি হওয়ায় নতুন করে মানে $50 ব্যারেল, সেইটা তো পেরিয়ে চলে গিয়েছিল $120, $25, $30। তার ফলে চীন বেশি করে আমদানি করছিল না নতুন করে। কিন্তু এখন তাদের নিজেদের যে স্ট্র্যাটেজিক মজুদ আছে সেটাও শেষের দিকে। আর চীন তাহলে কি হতে হবে? এইবার চীনকে বাজারে ফিরে আসতে হবে, তেল কেনা নতুন করে শুরু করতে হবে। আর চীন একটা বড় ক্রেতা। এতদিন তারা তেল কেনাটা বন্ধ করে দিয়ে তাদের রিজার্ভ দিয়ে কাজ চালাচ্ছিল, ভেবেছিল পৃথিবী শান্ত হয়ে যাবে, মধ্যপ্রাচ্য শান্ত হবে, তাহলে সেই সময়টা তারা রিজার্ভ দিয়ে চালিয়েছে। এখন রিজার্ভ শেষ হওয়ার মুখে, ফলে তারা বাজারে তেল কিনতে আসবে। সেই তেল তারা যদি কিনতে আসে অথচ চাহিদার তুলনায় যদি যোগান কম হয়, তখন তেলের দাম তো বাড়বেই, এটা খুবই স্বাভাবিক। আমেরিকার অবস্থাও ভালো নয়। তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, তাদের যে রিজার্ভ, যেখানে 90 দিনের তেলের সরবরাহ আমেরিকা ধরে রাখে, সেটা এখন নেমে এসেছে মাত্র 35-40 দিনের যে রিজার্ভ সেই তাতে। যা এই রিজার্ভ এতটা নেমে আসা গত 45 বছরের মধ্যে সবচেয়ে নিচে।
যুদ্ধ চলাকালীন আমেরিকা ইতিমধ্যে 172 মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ থেকে বের করে বাজারে ছেড়েছে, যা পুনরায় ভরতে প্রায় $20 বিলিয়ন লাগবে, আর সময় লাগবে কয়েকটা বছর। এবার আসি ভারতের কথায়। এই সংকটের মধ্যে ভারতের সামনে অর্থনৈতিক উত্থানের একটা সোনার খাজানা ধরা দিয়েছে। না, আমি সোনার খনি আবিষ্কৃত হয়েছে ভারতে এমন কথা বলছি না। যে খাজানার কথা বলছি সেটা হলো ভারতের গ্লোবাল রিফাইনিং হাব, তেল শোধন করার বিশাল ফ্যাসিলিটি যা রয়েছে ভারতের কাছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভারত নিজেই তো অন্য দেশ থেকে তেল আমদানি করে, তাহলে ভারতের এখানে লাভটা কি? ভারতের সামনে কি করে সোনার খাজানা চলে আসবে? প্রশ্নটা হলে তাহলে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এই যে আমরা গাড়িতে কিংবা যেসব পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি ব্যবহার করি, এগুলো কিন্তু এই অবস্থায় খনিতে পাওয়া যায় না। সেখান থেকে তুলে সেটাকে বলা হয় ক্রুড তেল বা খনিজ তেল। এই খনিজ তেল যত হালকা হবে তত তার শোধন করতে সুবিধে, যত ভারী হবে তার শোধনে তত অসুবিধে। এইবার ভারী তেল যেসব দেশের আছে সেসব দেশে তাদের নিজেদের আবার এই সমস্ত তাদের দেশে তেল থাকলেও, যেমন আমেরিকার তেলের বাজার বিরাট, কিন্তু তাদের শোধনাগারের ফ্যাসিলিটিটা তত নেই। আবার দেখুন অন্যান্য দেশ, ভেনেজুয়েলার তেল খুব ভারী তেল, তাদের শোধনাগারের ফ্যাসিলিটি তত নেই, সেখানেও ভারতের শোধনাগার আছে। আর ভারত রাশিয়া থেকে বিরাট পরিমাণ খনিজ তেল কেনে নিয়ে আসে, আমদানি করে, কিন্তু সেই তেলকে রাশিয়া শোধন করতে পারে না, কারণ রাশিয়ার যে সমস্ত শোধনাগার আছে সেখানে আবার ইউক্রেন তাদের উপরে বোমা ফেলে সেগুলোর বড় অংশ প্রায় অকেজো করে দিয়েছে। তো রাশিয়া থেকে ভারত করে কি, রাশিয়া থেকেও বিরাট পরিমাণ ভারী খনিজ তেল কিনে নিয়ে আসে, আমদানি করে। সেটা ভারতের শোধনাগার, সেটা আছে শোধনাগার। ভারতের পজিশনটা কি একটু পরে আসছে। রাশিয়া থেকে ভারত তেল কেনে, সৌদি আরব থেকে, ইরান থেকে, ওমান থেকে, কাতার থেকে, এই সব জায়গা থেকে ভারত তেল কেনে। মধ্যপ্রাচ্যের এই তেলগুলো কিন্তু তাদের শোধনাগার থেকে নিয়ে আসা তেল, সেটা নতুন করে শোধনাগারের ভারতে শোধন করতে হয় না, সেটা ব্যবহারযোগ্য। তো এই যে রাশিয়া, সৌদি আরব, ইরান, ওমান, কাতার, এই সব প্রধান তেল উৎপাদক দেশের যত রিফাইনারি ছিল সেই সব রিফাইনারি যুদ্ধের মধ্যে আক্রান্ত হয়েছে, এবং আক্রান্ত হয়ে প্রায় ধ্বংস বা তাদের কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া রিফাইনারিতে আক্রমণ করেছে ইউক্রেন, আর মধ্যপ্রাচ্যের রিফাইনারিগুলো বন্ধ হয়েছে ইরান আমেরিকা যুদ্ধের দরুন, ইরানের বোমার আঘাতে। আবার ইরানে আমেরিকার বোমা পড়েছে, কিন্তু ভারতের সমস্ত রিফাইনারি এখনো অক্ষত, এবং তারা উৎপাদন আরো ক্রমশ বাড়িয়ে চলেছে। এই ব্যাপারে ভারতের তিনটে বড় সুবিধা রয়েছে। প্রথমত, নমনীয়তা। ভারতের রিফাইনারিগুলো রাশিয়ান তেল, ভেনেজুয়েলার ভারী তেল, কানাডার যে টার তেল, ব্রেন্ট ক্রুড বা ইরানি তেল, যে কোনো ধরনের ক্রুডই প্রসেস করতে পারে ভারত, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, এমনকি চীন, আমেরিকা, এদের কারোর কাছে নেই। দ্বিতীয়ত, ভারতের শোধনাগারগুলোর ক্রমবর্ধমানশীল ক্ষমতা। যখন বিশ্বের রিফাইনিং ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ধ্বংস হচ্ছে,
যুদ্ধে আক্রান্ত হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে রিফাইনারি, তখন ভারতে নতুন নতুন রিফাইনারি তৈরি হচ্ছে। এই তৈরি করার ব্যাপারে পৃথিবীতে সর্ব অগ্রগণ্য যে কোম্পানি সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতের কোম্পানি। তারা আমেরিকাকেও বলেছে রিফাইনারি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। মানে আমেরিকাকেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে হাত পাততে হয়েছে, কারণ তাদের এই নলেজ, তাদের এই ব্যাপারে তাদের যে স্কিলটা এত ওপরে। আর এ ব্যাপারে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স আগেই বলেছি দুনিয়াতে 1 নম্বর। ভারতের জামনগরে 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে রিলায়েন্স গ্রুপ যে তেলের শোধনাগার তৈরি করেছিল গুজরাটের জামনগরে, সেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম ভারী ক্রুড অয়েলকে ব্যবহারযোগ্য করার রিফাইনারি। এবং তৃতীয়ত, ভারতের জরুরি সংরক্ষণ ক্ষমতা, ভারতের রিজার্ভ রাখার ক্ষমতা ভীষণ বেশি। ভারত বিরাট পরিমাণ তেল প্রয়োজন হয়, কিন্তু ভারতের রিজার্ভে 120 দিনের রিজার্ভ থাকে। ভারত সরকার প্রয়োজনে রপ্তানির উপর কর বাড়িয়ে রপ্তানি বন্ধ করে দিতে পারে এবং সেই তেল দেশে সংরক্ষণ করে রাখতে পারে, কিংবা বেশি দামে বিদেশে তেল বিক্রি করে নিজের অর্থনীতি মজবুত করতে পারে। দুদিকেই লাভ ভারতের। সেই জন্যই বলেছি ভারতের কাছে সোনার খাজানা এসে গেছে। আজ পরিস্থিতি এমন যে রাশিয়া নিজেই ভারতের কাছে রিফাইন করা পেট্রোল চাইছে, বিনিময়ে ক্রুড অয়েল, তাদের ভারী তেল দিচ্ছে, কারণ রাশিয়ার তেল শোধনাগারগুলো বন্ধ, যা একটা সম্পূর্ণ অস্বাভাবিক অথচ নতুন বাস্তবতা তৈরি করেছে। খুব মজার কথা না? তেল আমদানি করতে হয় ভারতকে, কিন্তু ভারত শোধনাগারের এমন ব্যবস্থা করেছে যে পৃথিবীর অন্য দেশগুলো তাদের ভারী তেল ভারতকে সাদাসাদি করছে, তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা এগুলোকে রিফাইনারিতে রিফাইন করো, করে আমাদেরকে বিক্রি করো, আমাদেরকে দাও। বুঝতে পারলেন ব্যাপারটা? জুলাই মাসে ভারতের রপ্তানি মে মাসের তুলনায় 50% বেড়ে গেছে। এই জুলাই মাসে দৈনিক 1.4 মিলিয়ন ব্যারেল তেল ভারত রপ্তানি করে প্রতিদিন। কথাটা অদ্ভুত লাগছে না? ভারত আমদানি করে আবার রপ্তানি করে। আমদানি করে ক্রুড অয়েল, আগে তার সাথে রিফাইন্ড অয়েলও আনতো। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটা বন্ধ হয়ে গেছে, তাদের শোধনাগারগুলো ধ্বংস হতে। ফলে ভারত এখন ক্রুড অয়েল রাশিয়া, ভেনেজুয়েলা, কানাডা, সব জায়গা থেকে, এমনকি আমেরিকা থেকেও ভারত সেখান থেকে ক্রুড অয়েল তারা দেওয়ার জন্য সাদাসাদি করছে, আর বলছে তোমরা এটা শোধন করে, ভারত তাদেরকে রপ্তানি করছে। এই মুহূর্তে ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়া, এমনকি রাশিয়াও ভারতের রিফাইনিং ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তেলের রাজনীতিতে এই বদলটাই দেখাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি সংকটের দিনেও ভারত কিভাবে একটা স্থিতিশীলতার স্তম্ভ হয়ে উঠছে সেটা আশা করি বোঝাতে পারলাম। ভারত তেল আমদানি করে, আবার ভারী ক্রুড বা খনিজ তেল শোধন করে রপ্তানিও করে সমগ্র ইউরোপ, আফ্রিকা এবং কানাডা, ভেনেজুয়েলা ইত্যাদি সব দেশে। এবং এমন অবস্থা আসছে আমেরিকাকেও ভারত থেকে তেল আমদানি করতে হবে। আর এই ব্যবসা, মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলো বন্ধ হওয়ার ফলে ভারতের গুরুত্ব এক লাফে বহু গুণ বেড়ে গেছে।
এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আপনাদের আজকের আমার এই প্রতিবেদন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।